প্রিয় দেশবাসী, দেশের ভিতরে এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা আমার যারা লাইভ দেখতেছেন তাদের প্রতি জানাই শুভেচ্ছা অভিনন্দন। মুসলমান ভাইদের প্রতি জানাই আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব। আমার অসুস্থতার কারণে একটি কথা না বললেই নয়, আশা জরুরি ছিল। এজন্যই আমি সর্দি জ্বরে আক্রান্ত, প্রচণ্ড মাথা ব্যথা। এই জন্যে আমার লাইফে আসতে একটু সময় পার হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কোন জগতে সবাই আসতে চায়, সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, তবেই আপনি সফলতা লাভ করবেন। কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টে সবাই জানাবেন। আমার কথাগুলো শোনা যাচ্ছে কি শোনা গেলে কমেন্টে জানাবেন কথাগুলো শোনা যাচ্ছে কি। স্বাস্থ্যই বড় সুখের মূল না, সুস্থতা থাকার, সুস্থ শরীর সুস্থ মন থাকার নামই হচ্ছে গান শারীরিক সুস্থতা। সুস্থ মন সবল মন হলেই সকল মূলের সুখ। তাই স্বাস্থ্য নয়, সুস্থতা থাকার নামই হচ্ছে সুখ। আমার কথাগুলো শোনা যায়? আপনারা কমেন্টে জানাবেন কথাগুলো বোঝা যাচ্ছে কি। ব্রিস্টার সাইদ ভাই কোথা থেকে দেখছেন এবং আমার লাইফে আসার জন্য ধন্যবাদ। সাইদ ভাই কোথা থেকে দেখতেছেন, এবং সালমান খান ছোট ভাইকে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য। নেটওয়ার্ক খুব স্লো। আমার মোবাইলের নেট আছে কিন্তু সিম
সালমান ভাই, তোমাকে শুভেচ্ছা। কি অবস্থা, কেমন আছেন? বড় ভাই রাজনীতির মাঠের সময় কেমন দেখছেন? আল্লাহর রহমতে ভালোই। রাজনীতির মাঠে আছি। কে কাট পাবে সেটা আমাদের দেখার বিষয় নয়। মহিত সাহেব আছে, আমাদের বেলাল সাহেব আছে, হিরু সাহেব আছে, আরও কয়েকটা বাড়তি যিনারা ধানের শীষের, আমরা ব্যক্তির কোনো পূজারি করি না। ধানের শীষের কাঠ যার হাতে, আমরা ধানের শীষ বিএনপির লোক। এবং ধা উম, ধানের শীষের কাঠ কাণ্ডারি, মানে ধানের শীষের কাঠ যে নিয়ে আসবে তার সাথেই আমরা দলের সাথে কাজ করব এবং কাজ করতে হবে। সবাই মিলিতভাবে আগামীতে খালি আদমদিকি দুপচাষে নয়, সারা বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় তারেক রহমানের নির্দেশনায় 31 দফা বাস্তবায়নে এবং 31 দফা যে কর্মসূচি আছে আগামী দিনের বিএনপি, এই জিনিসগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। তারেক রহমানের যে নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। এই 31 দফার কী কী লেখা আছে বা বিএনপি সরকার আলে কি কি বাস্তবায়ন করা হবে, সেই 31 দফা সামনে রেখে আমাদের ভোটের গতিতে এগাতে হবে। সারা বাংলাদেশে ধানের শীষের বিজয়ী অবশ্যই হবে এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ পরিচালনাতে আসবেন। এবং যিনারা বলতেছে আমি কার্ড পেয়ে গেছি, এটা একটা ভুয়া ভ্রান্ত ধারণা। কোনো সিগন্যাল বাতি দেওয়া হয় নাই বিএনপির তরফ থেকে, ওটা মিডিয়া প্রকাশ করছে। আপনারা জানেন 200টা আসন ডিসেম্বরে তফসিল ঘোষণা দিবে, তার আগে সম্ভবত 200টা আসন নাম প্রার্থিতা ঘোষণা করতে পারে এবং 100টা আসন যেটা থাকবে 300টার মধ্যে, এই 100টার মধ্যে 30 থেকে 40টা আসন জোট জোট যিনারা জোটের মধ্যে থাকবেন, বিএনপি সহ যত ইসলামী দল হোক আরও অন্যান্য দল যারা আছে জোটের 30 থেকে 40টা আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে বিএনপির তরফ থেকে। তাই আসুন, স্বাধীনতার অপশক্তি হ্যাঁ, কারণ আমাদের আমরা পথ বলতে আছি, বেলাল হোক, হিরু হোক, আর মান্নান সাহেব হোক, আর মহিত হোক, সেটা বড় কথা নয়। আমরা ধানের শীষের লোক, বিএনপির লোক, আমরা ব্যক্তি পূজারি কাজ করি না। হাইকমান্ড আছে, যিনারা কার্ড নিয়ে আসবেন। ধানের শীষের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ধানের শীষেই ভোট করতে হবে ভাই। স্বাধীনতা বিরোধী অপশক্তি এই ইসলামকে ব্যবহার করে, এই বাংলাদেশ জামাতি ইসলাম একটা অপশক্তি। আর দুইবার স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ডে তোমার মওদুদি কাদিয়ানির সাথে গণ্ডগোল লেগে ফাঁসাদ করে মানুষ হত্যা করে এবং তার ফাঁসির রায় হয়ে যায়। সৌদি সরকারের সৌদি সরকারের অনুরোধে তার ফাঁসি মওকুফ করে। তিনি ভারত থেকে যে পাকিস্তান ভাগ হবে সেটা তিনি চাননি, ইলাহিবাদ চেয়েছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হোক এটা তিনি চাননি। পরে ইসলামাবাদ
জিন্দাবাদ নামে পাকিস্তান রাষ্ট্র দেখে মানে গঠন করার চিন্তা ভাবনা করেছিল। তো আমরা সঠিক ইসলাম চাই, কোনো মৌদুদিবাদী ইসলাম চাই না, যিনারা ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রে চায়। ওরা দেশের দুশ্মন, জনগণের দুশ্মন। তার স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমাদের সাধারণ জনগণ সচেতনতা বাড়াতে হবে, কারণ ধর্মকে ব্যবহার করে সামনেতে এগোতে যায় না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে আমরা আসি, মাঠে থাকবো। এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত একটি অপশক্তি মাথা চারা দিয়ে উঠেছে, গুপ্ত, এই ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম, এই দলটি মানে পিয়ার নির্বাচনে ভুয়া তুলে তারা একটা দেশকে অস্থিতিশীলের দিকে নিয়ে যাচ্ছে এবং ভোট বানচাল করার জন্য একটা ষড়যন্ত্র তারা করতেছে। এই ষড়যন্ত্রকে জনগণকে সাথে নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এবং ফেব্রুয়ারি মাসেই আগামী দিনে ভোট হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন যে খাগড়াছড়ি বান্দরবনে উস্কানিমূলকে আমার ভাইয়েরা 2-3 জন মারা গেছে এবং তারা সেনাবাহিনীর হাতে আক্রমণ করছে, একটা কুচক্র মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই স্বাধীনতা অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং শক্ত হাতে তাদেরকে দমন করতে হবে। আসুন, জনগণ যাকে চায় আমরা তাকে ভোট। তাহলে আপনি একটা ইসলামী দল হয়ে কেন একটা দলের অপপ্রচার চালাচ্ছেন? একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে আপনার মেয়ে বা ছেলে স্কুল থেকে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, এটা আমার আপনার সকলের দায়িত্ব। কারণ ছোট ছোট অপরাধ থেকে বড় বড় অপরাধে লিপ্ত হতে পারে। রাজধানীর সন্ত্রাস, চাঁদাবাজ এবং বর্তমানে একটা ভাইরাস ছেড়েছে সমাজের ভিতর, সেটা হলো এই যে আমাদের ছোট ছোট ছেলেরা, ভাইয়েরা মাদক দ্রব্য নেশাগ্রস্ত হচ্ছে। এদেরকে বাঁচানোর উপায় আমাদের সকলের দায়িত্ব। এই মাদক দ্রব্য নেশাগ্রস্ত থেকেই তারা মেলা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়তেছে। এটা আমার আপনার সকলের দায়িত্ব। প্রথম দায়িত্ব হলো আপনার বাড়ি থেকে অভিভাবক সদস্যদের প্রথমে খেয়াল রাখতে হবে। তারা যদি শক্ত হাতে দমন করতে না পারে, তাহলে তাদের আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা সমাজে নেতৃত্ব দেয় তাদেরকে নিয়ে একটি পরামর্শের মাধ্যমে সুষ্ঠু সমাধানে আসা যাবে। সুষ্ঠু সমাধান আছে। এই মাদক দ্রব্য নেশায় অনেক ভাইয়েরা জীবন দিচ্ছে, অকালে ধরে যাচ্ছে। এটা আমার আপনার এবং সকলের দায়িত্ব।
তাই একটি কথা না বললেও নয়, আমাদের সালাউদ্দিন আহমেদ স্যার তিনি একটি দুর্গাপূজায় গেছেন, যে কুশল বিনিময়ের মাধ্যমে এই জামাত শিবির অপপ্রচার চালাচ্ছে একটি মহল। কারণ যে সালাউদ্দিন আহমেদ একটি গুরু পণ্ডিতকে দেখে নমস্কার দিয়েছেন, তারা ভাবছে যে দুর্গাকে দেখে নমস্কার দিয়েছে। কি একটা মিথ্যা অপপ্রচার তারা চালাচ্ছে। এবং জামাত শিশিমণি বলছে আমাদের ওজার সাথে এই দুর্গা পূজার তুলনা করেছে। আমি বলতে চাই তারা একটি ধর্ম ব্যবসায়ী। কারণ ধর্ম যার উৎসব সবার না, ধর্ম যার উৎসব তার। কিন্তু হ্যাঁ, কিন্তু ধর্ম যার উৎসব তার। কিন্তু আমরা মুসলমান হিসেবে এইটুকুই কুশল বিনিময় করতে পারি, তাদের নিরাপত্তার স্বার্থে কোনো বিশৃঙ্খলা ঘটতেছে নাকি এটা খোঁজ খবর রাখার দায়িত্ব মুসলমানেরও দায়িত্ব। তাই সরকারিভাবে আনসার, পিটিবি এবং পুলিশ দিয়েছে। কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন একটু পরিচয় দিলে ভালো হয়। আমাদের ম্যানিফেস্টো এই মুহূর্তে পরিবর্তন হয়েছে, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। হ্যাঁ, আমি এইমাত্র দেখতে পাচ্ছি ছাত্র দল। ভাই আদমদিকি বাড়ি নাকি? আপনাকে আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটি কথা না বললেই নয়, কারণ আমাদের আদমদিকি দুপসাজাতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই আমি মোটরসাইকেল ভাইদের বলবো যে আপনারা দ্রুত গতিতে না চালিয়ে স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালাবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই একটি দুর্ঘটনা হতে পারে একটি পরিবারের সারা জীবনের কান্না। তাই আমি আবারও বলবো, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই আপনারা গাড়ি চালাবেন সাবধানে। কারণ মানুষ মরণশীল, ওয়া জালিকাল মাউত, জালিকাল মাউত, মৃত্যু অপদার্থ, অবশ্যই মৃত্যু হবে। কিন্তু সতর্কতা সাথে মেনে চলতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে একদিন গ্রহণ করতে হবে। তার মানে এই না যে অকালে আপনি প্রাণ হারালেন, এটা বোধগম্য নয়। তাই আমি আবারও আহ্বান জানাচ্ছি মোটরসাইকেল ভাইদের প্রতি, আপনারা চারিদিকে লক্ষ্য রেখে নিরাপদে চলাচল করবেন। কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের জন্য কান্না। সাদেকুল ইসলাম আইডিটা আমার কারণবশত ডিসেবল হয়ে গেছে। 6 মাস পরে আমি আবারও ওখানে আসবো, ওই আইডিতে আসবো, সাদেকুল ইসলাম নামে আইডি। এবং ভালো কোনো তথ্য পাইলে আমার মেসেঞ্জারে আপনারা দিতে পারবেন। আমার সাদিক প্রেস এবং সাদিক ভিডিও 1 ইউটিউব চ্যানেল আমি সেট আপ করে নিয়েছি। এটাতে আমার ভালো ভালো ভিডিও, নাটক এবং ঐতিহ্য স্থানগুলো, সুসৌন্দর্য ঐতিহাসিক স্থানগুলো আমি প্রচার করার জন্য চেষ্টা করব।
আর একটা খবর পেলাম, দেবখণ্ড নাকি ডাকাতি হয়েছে। দেবখণ্ড মধ্যপাড়ায় কালকে একাদিন নাকি আপনারা দেখতে পাবেন, দুইজনকে সম্ভবত গ্রেপ্তার করেছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, প্রতিটা পাড়া মহল্লায় কোনো অপশক্তি যেন মাথা ছাড়া না দিতে পারে। আমার লাইফে আপনারা আপনারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরগুলো বন্ধুবান্ধবকে আমন্ত্রণ করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আমার লাইভটি আপনারা শেয়ার করবেন।
এবং আমি কিছু ফ্রেন্ডে ইনভাইট করলাম, এবং আরও কিছু, আর বেশি সময় দিতে পারবো না ভাইয়েরা, 10 মিনিট আছি, আর 10 মিনিটের মধ্যে থাকবো। আমি সকল ধরনের অনলাইনের কাজ করে থাকি। পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি নাম সংশোধন থেকে শুরু করে A to Z, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিসা আসার পরে চেক এবং আইডি নাম সংশোধন এবং সকল ধরনের মামলা আমার নিজস্ব উকিল আছে, তাদের মাধ্যমে আমি সলভ করার চেষ্টা করি। সকল উকিলের মাধ্যমে সকল ধরনের কেস মামলা নিয়ে আমি মামলা সমাধানের চেষ্টা করে থাকি। তাই আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী দিনে সুন্দর ওভাল দেশ পরিচালনায় বিএনপিকে আপনারা ভোট দেবেন। এই আশা আমি ব্যর্থ করতেছি। যিনারা এখনো লাইফে আসেন নাই তাদেরকে আবারও বলতেছি, জিয়া ভাই এখন আসেননি, জিয়া ভাই কন্টেন্ট জগতে, তাহলে অবশ্যই আপনাদের আমাদের ধৈর্য ধারণ করতে হবে, এবং টাকা মূল বিষয় না, উপার্জন। আপনি যে কোনো মুহূর্তে আপনি যে কোনো টাকা উপার্জন করতে পারেন। ফেসবুক লাইভ হলো একটা বড় মাধ্যম, মানুষের সাথে যোগাযোগ করা একটা বড় মাধ্যম, এবং পরিচয়ের মাধ্যমে, ফেসবুক পরিচয়ের মাধ্যমে কাছের লোক হওয়া যায়, অনেক তথ্য পাওয়া যায়। তাই টাকার উদ্দেশ্য শুধু নয়, পরিচয় অনেক বড় একটা মিডিয়া ফেসবুকের মাধ্যমে অনেক দেশ বিদেশে মানুষ, বাংলাদেশের সকল প্রান্তে প্রায় খবর পাওয়া যায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, বগুড়া, নওগাঁ, দিনাজপুর, রংপুর, পটুয়াখালী, 64 জেলারই খবর কম বেশি পাওয়া যায়। কুন্দিগ্রাম, চাঁপাপুর বাজার, সারপুকুর, তুপসাসিয়া, আদমদিঘি, মুরইল বাজার, মানে ফেসবুক লাইভের মাধ্যমে অনেক তথ্য পাওয়া যায়। এবং দেশ বিদেশে থাকে, সৌদি, কাতার, দুবাই, ব্রুনাই, মালয়েশিয়া, সৌদি, বেলজিয়াম, ইতালি, জার্মান, আর্জেন্টিনা সহ প্রায় অনেক দেশের, ফিলিস্তিনি, ইসরায়েল, আমেরিকা, জর্ডান, সব দেশেরই খবর প্রায় পাওয়া যায়। ফিলিস্তিন ভাইদের জন্য বাংলাদেশের তরফ থেকে শুভেচ্ছা। আগামী দিনে যান ইসলামের পতাকার তলে ফিলিস্তিনি তার নিজ স্বাধীন দেশে থাকতে পারে, এবং স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। এই সকল মুসলমান দেশকে ফিলিস্তিনির পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ
আমাদের চিরশত্রু এখনো লেগেই আছে, সেই ব্রিটিশ রুট থেকে ভারত। আরও অন্যান্য দল আছে, কারণ এই ভারত কখনো বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হোক এটা চায়নি। যে চাইলেও পরবর্তীতে তারা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করতেছে। যেমন আফগানিস্তান দীর্ঘ 13 থেকে 14 বছর ইসলামী সরকার আসেনি, মিথ্যা ভ্রান্ত ধারণা দিয়ে, এবং মধ্যপ্রাচ্যের দেশ আমেরিকা, জাপান, লন্ডন শুরু করবে, ইসরায়েল, ইতালি, জার্মান, কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা সহ, কারণ এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে 24 ঘন্টার মধ্যে তারা, ভারত তো নেগেই আসে, 24 ঘন্টার মধ্যে তারা জঙ্গি রাষ্ট্রে মানে জঙ্গি রাষ্ট্র অপবাদ দিয়ে মানে একটা কুচক্রমূল হামলা চালাতে পারে। কারণ তাদেরকে একটা পরিচয় আছে জঙ্গি সংগঠন, এই বলে বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লেগে দিবে, হাজার হাজার লোক মারা যাবে, গৃহযুদ্ধের মতো হয়ে যাবে। তাই বলব জামাত ইসলামী বিএনপিকে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিন। ভোট দিয়ে আগামী দিনে কীভাবে দেশ পরিচালনা করে আপনারা দেখেন। 17 বছরের যে 30 বছরকার ইতিহাসকে ফেলে 91, 96, 2001, 2008 তো ফখরুদ্দিন মাধ্যমে হলো, 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে। কারণ আগামী দিনে অবাধ সুস্থ নির্বাচনে এবং দেশ পরিচালনায় নতুন নতুন সংস্কার করা হয়েছে, এবং 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার জন্য সহযোগিতা করি। সালমান ভাই, আমি কয়েকদিন সর্দি কাশ নেই, একটু মাথা ব্যথা, মোটামুটি সুস্থই আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আগামী দিনে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকে আর কথা বেশি বাড়াবো না, আর 5 থেকে 7 মিনিট, প্রায় 10টা বেজে আসতেছে, 10টা পার হয়ে গেছে। আর 5 থেকে 7 মিনিট লাইভে থাকবো। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, জবাব দেওয়ার চেষ্টা করব। একটা কথা না বললেই নয়, সেটা হলো বাংলাদেশে বর্তমানে পরকীয় বেড়েই চলেছে, গ্রাম সমাজে, শহরে, সকল জায়গায়। তাই প্রবাসী ভাইদের বলবো, আপনারা আপনার মা বাবা থাকলে তাদের নামে অ্যাকাউন্ট খোলান। কারণ আপনার স্ত্রীর নামে এক অ্যাকাউন্ট খুলবেন যে খরচ লাগে, এবং বাবা মার জন্যে। কারণ বর্তমানে আমরা দেখতেছি সংকটময় দিকে যাচ্ছে,
কারণ আপনার টাকা ছিল না, তখন ভালোবাসা ছিল। যখন আপনার টাকা হবে তখনই এই কাম্যবোধেরা মানুষের প্রলোভনে পড়ে, অন্য পরপুরুষের প্রলোভনে পড়ে ছেলে মেয়ে মায়া ত্যাগ করে তারা অন্য পরপুরুষের সাথে চলে যাচ্ছে এবং ডিভোর্স দিচ্ছে। তাই আমি আবারও বলবো, আমার প্রবাসী ভাইয়েরা খুব কষ্টের টাকা, আপনারা মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, মা বাবার নামে অ্যাকাউন্ট খুলবেন, আমি উদাত্ত আহ্বান জানাবো। তাই বলে সকল বইয়েরা না, শতকরা 10টা মেয়েরা ভালো আছে শতকরার ভিতর। কারণ বর্তমানে যে হারে পরে কেউ বেড়ে চলেছে, নন্দীগ্রাম থানা ভাটরা ইউনিয়ন সম্ভবত হতে পারে, পুনাল গ্রামে 80 লক্ষ টাকা নিয়ে পরপুরুষের হাতে চলে গেছে এক মেয়ে এক ছেলে রেখে। তাই আমি আহ্বান জানাবো প্রবাসী ভাইদের, খুব কষ্টের টাকা, আপনারা মা বাবা বেঁচে থাকলে মা বাবার অ্যাকাউন্টে টাকা দিবেন এবং বইয়ের নামে আলাদা খরচের জন্য টাকা দিবেন। একটি সিদ্ধান্ত আপনাকে পরিবর্তন করতে পারে এবং কাজে লাগাতে পারেন আপনার সুযোগটা। তাই আসুন সবাই সবাই দেশকে ভালোবাসি, দেশকে সবাই মিলেমিশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের সাইফুল ভাই লাইফে আছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটি কথা না বললেই নয়, আমাদের যে 5টা মৌলিক অধিকার, এখনও আমরা সেই 5টি মৌলিক অধিকার পুরোপুরিভাবে অগ্রাধিকার পাওয়া যায়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন, আর একটা আমি যোগ করছি নিরাপত্তা। মানে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলো বস্ত্র মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, কিন্তু বাসস্থানের ব্যবস্থা আজও তাদের জায়গা জমি নেই। অনেক খাস জমি জায়গা পড়ে আছে, অনেক নেতাকর্মীরা এবং বড় লোকেরা দখল করে নিছে এই খাস মুক্ত এলাকাগুলো। গরিব অসহায় মাঝে বিতরণ করার জন্য আগামী দিনে সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাবো। খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরে চিকিৎসা। এই চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ এই কমিউনিটি ক্লিনিকগুলো যেগুলো আছে বেসরকারি, টাকা থাকলে চিকিৎসা, না থাকলে নেয়, তারা 500-1000 টাকা করে ফি নেয়। আমি এই সরকারকে আহ্বান জানাবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে, যে 250 থেকে 300 টাকা পর্যন্ত সর্বোচ্চ ভিজিট করার আহ্বান জানাচ্ছি। কেন 500-1000 টাকা দিতে হবে?
এবং সরকারি যেগুলো মেডিকেল কলেজ হাসপাতালে আছে ফ্রি চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু তারা অনেক সময় ডাক্তার থাকলে তোমার আলট্রাসাউন্ড বা এক্স-রে করার যন্ত্রপাতি ভালো নেই, অনেক সময় অ্যাম্বুলেন্স নেই, আবার জরুরি বিভাগে অনেক ক্ষেত্রে অক্সিজেন নেই। এটা কেন? এই সারা বিশ্বে প্রায় উন্নত, অথচ বাংলাদেশে এই চিকিৎসার খাত খুব দুর্বল। কেন এই বৈষম্যটা? কারণ এই সরকারি ডাক্তারগুলো ব্যবসায়ী ব্যবসা শুরু করেছে কমিউনিটির নামে। ক্লিনিকে তারা চিকিৎসা করে, অথচ সরকারি হসপিটালে সরকার তো বেতন দেয়, অথচ তাকে প্রাইভেট ক্লিনিকে বসে 500-1000 টাকা ভিজিট নেয়। এটা বন্ধ করার জন্য বর্তমান সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আগামী দিনে যে কোনো সরকার এলে আমার উদাত্ত আহ্বান থাকবে যে 300 টাকা পর্যন্ত 200 থেকে 300 টাকা পর্যন্ত ফ্রি নেওয়া হোক, এবং এই আইন করতে হবে এবং আইনের কার্যকারিতা করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এবং সরকারি হসপিটালে সকল সুযোগ সুবিধা থাকতে হবে, অক্সিজেনের ব্যবস্থা থাকতে হবে, সকল ধরনের অপারেশন করার জন্য যন্ত্রপাতি থাকতে হবে। কেন এই বৈষম্যতা? চিকিৎসা খাতকে উন্নত করতে হবে, তাহলেই এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর একটা কথা না বললেই নয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই যদি সকলেই আগে বুঝতাম, কত আগে আমাদের এই দেশ বাংলাদেশ উন্নত শিখরে উঠে যেত, উন্নত হতো। এবং বিনোদনের যে জগৎ আছে, আরও আমাদের বিনোদন কেন্দ্র নিরাপত্তায় অভাব, তাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জানাবো, এবং যেগুলো বিনোদন জায়গা আছে, যতই রিসোর্ট আছে, হোস্টেল আছে, পার্ক আছে, কমিটি আছে, এবং পুলিশ প্রশাসনকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি লোক কাজকর্মের মধ্যে থাকবে, তাদের তো একটা বিনোদনের প্রয়োজন আছে। দিন শেষে, মাস শেষে বেড়াতে যাবে, সেখানে নিরাপত্তা নেই, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজ, কিডন্যাপ বেড়েই চলেছে এই বাংলাদেশে, কোন জায়গায় কোনো নিরাপত্তা নেই। তাই আমি বর্তমান সরকার এবং আগামীতে যে সরকার আসবে, আমার উদাত্ত আহ্বান থাকবে, এই বিনোদন জগতে পুলিশ প্রশাসনকে শক্ত হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী আরও উন্নত হতে হবে, যেন ভাই বোনেরা এবং ছেলেমেয়েদেরকে নিয়ে বিনোদন কেন্দ্রে, বিনোদন একটি মৌলিক অধিকার, এই বিনোদন কেন্দ্রগুলোতে যেন নিরাপত্তা থাকে। আমি প্রায় 5টা বিষয়ের উপরে কথা বললাম, একটি কথা যোগ করেছি, সেটার মৌলিক অধিকারের মধ্যে আর একটা পড়ে গেল, সেটা হচ্ছে নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং বিনোদন। এই শিক্ষার ক্ষেত্রে
যে উপবৃত্তি আপনারা দিচ্ছেন, কিন্তু মেধা কম, অসহায় গরিবের মধ্যে পাচ্ছে না। আমার বক্তব্য হলো যে সকলকেই উপবৃত্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বেছে বেছে যে 2, 4, 10টা দেবেন এটা হবে না। কারণ যারা ভালো ছাত্র বা ছাত্রী তাদেরকে আপনারা উপবৃত্তি দিচ্ছেন, অত গরিব অসহায় আছে তারা এই উপবৃত্তি পাচ্ছে না। তাই উদাত্ত আহ্বান জানাবো যে গরিব অসহায় দেখে আপনারা উপবৃত্তি দিবেন। এটা আমার শিক্ষা মন্ত্রণালয় বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমার ছোট ভাই এবং আমার লাইফে আলী আদমকে ধন্যবাদ আমার লাইফে সংযুক্ত হওয়ার জন্য। কথায় আছে স্বাধীনতা স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাই সবচেয়ে বড় কঠিন দায়িত্ব ঠিক রাখা। আমার কথাগুলো আপনারা কি বুঝতে পারতেছেন বা শোনা যাচ্ছে? আপনারা কমেন্টে জানাবেন। নেট একটু স্লো। এবং শিক্ষাক্ষেত্রে আমি বলতে চাই, কিছু মৌলিক বিষয়গুলো আছে প্রত্যেকটা বাংলা এবং সামাজিক ইতিহাস ধর্মীয় বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন থেকে 1 থেকে অনার্স পর্যন্ত বাধ্যতামূলক করা হোক ধর্মীয় বিষয়গুলো। নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন কাহিনী থাকলেই সবাই বুঝতে পারবে। ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। তাই আসুন সবাই মিলেমিশে দেশকে ভালোবাসি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
এবং ছোট ছোট বাচ্চাদের ভালো কাজে উৎসাহিত করি এবং ছোটদের সেবা করি, বড়দের সম্মান করি। আজকের মনে এই পর্যন্তই। সবাইকে জানাচ্ছি যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আমার লাইফের সাথে সংযুক্ত ছিলেন এবং সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করে আজকের আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মনে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।